মধ্যরাতে বেশ অশান্তিতে ঘুমটা ভেঙে গেল সবুজের। বিছানার ওপরে সে উঠে বসলো, দেয়াল ঘড়ির দিকে তাকিয়ে বলল, কি ব্যাপার, রাত্রি 2টার সময় আমার ঘুমটা ভেঙে গেল কি করে? এরকম তো আগে কখনো হয়নি আমার সঙ্গে। আর ঘরটাও কিরকম গুমোট হয়ে আছে। উফ, একেই ভাদ্র মাসের প্যাচপ্যাচে গরম, তার উপরে আবার এমন লোডশেডিং, আর পারি না বাবা। সবুজ উঠে গিয়ে জানলাটা খুলে দিল। যতই গরম থাকুক না কেন, সেই জানলাটা পারদ দক্ষণে সবুজ আর খোলে না, কারণ খুললে সেই দূরের পচা ডোবাটা তার চোখে এসে পড়ে। একটা ফুটফুটে ঠান্ডা হাওয়া গায়ে ঝাপটা দিয়ে বেরিয়ে গেল। কাছে পিঠে কোথাও বৃষ্টি হচ্ছে বোধহয়। না, যাই, আর একবার শোয়ার চেষ্টা করে দেখি, কালকে আবার সকাল সকাল উঠতে হবে। এই বলে সবুজ বিছানায় গিয়ে শুয়ে পড়ল। এপাশ ওপাশ করে ঘুমানোর অনেক চেষ্টা করলো। একবার ঘড়ির দিকে তাকিয়ে দেখলো রাত 2:30 বাজে। হঠাৎ দূর থেকে একটা মিষ্টি বাঁশির শব্দ তার কানে এলো। সবুজের গায়ের লোম খাড়া হয়ে গেল। থরথর করে কাঁপতে কাঁপতে 2 হাতে কান চাপা দিয়ে শোয়ার চেষ্টা করলো। আরে, আবার সেই শব্দটা! কিছুতেই যে এই শব্দটা আমার পিছু ছাড়ছে না। আর এই জানলাটা খুললেই ওই বাঁশির আওয়াজটা আমার কানে আসে, আর মনে পড়ে যায় সেই কথা। উফ, কি কি অসহ্য লাগছে আমার। বাঁশির আওয়াজ শুনতে শুনতে তার স্নায়ু দুর্বল হয়ে যায়। ঢলে পড়ে গভীর নিদ্রায় সবুজ। এই সবুজ, ওঠ, এখানে কি করছিস তুই? কি? আমি এখানে কি করে এলাম? আর এখানে তুমি কি করছো শম্ভু কাকা? আরে, তোর বাবা মা তোকে গোটা গ্রাম খুঁজে বেড়াচ্ছে। কোথায় ছিলি কালকে সারা রাত? আর এখানেই বা এলি কি করে? আমি নিজেই তো জানি না এখানে কি করে এলাম আমি। এই অভিশপ্ত জায়গাটা আমার পিছু ছাড়বে না দেখছি, সমানে এখানে চলে আসছি। একবার সবুজ চারিপাশে তাকিয়ে দেখলো রোদ ঝাঝা করছে। সমু কাকা, কটা বাজে গো? 10:30। চল, অনেক হয়েছে, এখন আর এখানে বেশিক্ষণ থাকা যাবে না। কি কথা, বাড়ি গিয়ে হবে। সবুজ শম্ভু কাকার পিছু পিছু হাঁটতে লাগলো। তার মানে কি সারা রাত আমি এখানেই ছিলাম? তো এখানে এলাম কি করে? যতদূর মনে পড়ছে সেই রাতে বাঁশির আওয়াজ। মাথাটা যেন যন্ত্রণায় ফেটে পড়ছে। মিনিট 2 হাঁটার পর যখন তারা সবুজের বাড়ি পৌঁছালো, সবুজ দেখলো গেটের সামনে তার বাবা চিন্তিত মুখে হাঁটা চলা করছে। সবুজকে দেখেই সে ছুটে এলো। এ সবুজ, কোথায় ছিলি তুই কাল সারা রাত? বাড়ির বাইরে কি করছিলি শুনি? আরে দাদা, ওরে নিয়ে তুমি এত চিন্তা করো না। ও পচা ডোবার ওইখানে হাত পা সরিয়ে শুয়েছিল গো। আমি তো গিয়ে ঘুম থেকে তুললাম। এই, তুই পচা ডোবার ওখানে গিয়েছিলি কেন রে? তোর সাহস তো কম নয়, এত কিছু জানার পরেও তুই। ধনঞ্জয় দা, ওকে আর বকো না, বরং ঘরে গিয়ে একটু বিশ্রাম করতে বলো। সবুজ আওয়াজ লক্ষ্য করে তাকিয়ে দেখলো গ্রামের মোড়ল শিবু জ্যাঠা চিন্তিত মুখে দাঁড়িয়ে আছে। বাবা সবুজ,
তুমি এখন ঘরে গিয়ে বিশ্রাম নাও। তোমার মুখ দেখে বোঝা যাচ্ছে তোমার শরীরের অবস্থা ভালো না। শুধু হাত মুখ ধুয়ে একটু বিশ্রাম নাও, তারপর না হয় সন্ধ্যার নাগাদ আমি আবার আসবো, তখন তোমার কাছ থেকে সবটা শুনবো বাবা। শিবু এটা বলে চলে গেলেন। সবুজ ঘরে ঢুকে হাত মুখ ধুয়ে খাবার খেয়ে নিজের বিছানায় শুয়ে পড়ল। বড্ড ক্লান্ত লাগছে তার। গত রাতের ঘটনা ভাবতে ভাবতে কখন যে সে গভীর নিদ্রায় ঢলে পড়েছে সেটা সে বুঝতেও পারল না। যখন তার ঘুম ভাঙল, চারিদিকে অন্ধকার, সন্ধে হয়ে গেছে। কিছু দূরে শাক বাজার শব্দ তার কানে এলো। সবুজ বার দিয়ে একবার তার বাবা মাকে ডাকলো, বাবা, বাবা, ও মা, মা, কোথায় তোমরা? কিন্তু কোনো সাড়া নেই। ঘর থেকে বেরিয়ে এসেই দেখলো সবাই বাড়ির সামনের চাতালটায় বসে রয়েছে। সবুজ, এসেছিস? তাহলে ঘুম হলো তোর? হ্যাঁ গো শম্ভু কাকা, বলো। এবার বলো তো বাবা, তুমি মাঝরাতে বাড়ি ছেড়ে কোথায় গিয়েছিলে? আর পচা ডোবার ওইখানেই বা গিয়েছিলে কেন? আমি জানি না জেঠু, বিশ্বাস করো আমার কিচ্ছু মনে নেই। কিছু মনে নেই বললেই তো হয় না। আচ্ছা, শোয়ার আগে কি হয়েছিল কিছু মনে আছে? না তো, তেমন কিছু হয়নি। তবে তবে হঠাৎ মাঝরাতে আমার ঘুমটা ভেঙে গিয়েছিল। তারপরে ঘরটা প্রচন্ড গুমট হয়, দক্ষিণের জানলাটা খুলে দিই, আর তারপরে একটা বাঁশির আওয়াজ আমার কানে আসে। আর ওই বাঁশিটা, শম্ভু কাকার মুখ কালো হয়ে যায়। আবার প্রশ্ন করে, কি রকম আওয়াজ বলতে পারো? একটা একটা অদ্ভুত ছন্দে বাজছিল বাঁশিটা। কিছুক্ষণ শুনলেই মাথাটা কিরকম ঝিমঝিম করে। এর আগেও আমি বাঁশির আওয়াজ শুনেছি, বাবা মাকে বলেছিলাম, কিন্তু তারা কেউই বিশ্বাস করেনি। তারা বলেছিল যে আমি নাকি ঘুমের মধ্যে স্বপ্ন দেখছি। শম্ভু কাকা, তুমি কি জানো এই বিষয়ে? তোরা তো এসেছিস এই গ্রামে মোট 15 বছর হলো, তাই তোদের কেউই এই বিষয় সম্পর্কে কিচ্ছু জানে না। ঘটনাটা ঘটেছিল আজ থেকে 20 বছর আগে। এই যে পচা ডোবা আছে না, সেটা চিরকাল এই রকম পচা ডোবা ছিল না রে। টলটলে পরিষ্কার জল, আর তাতে নানান রকম মাছের খেলা হতো। আমার ঠাকুরদা হরগোবিন্দ চৌধুরী ওই ডোবার পতন করেন। এই গ্রামে দীর্ঘ 5 বছর ধরে খরা হওয়ার কারণে ঠাকুরদা জলের সমস্যা মেটানোর জন্য ডোবাটির পতন করেন। পরবর্তীকালে আমার বাবার সময় আর্থিক অসচ্ছলতার কারণে ওই ডোবা আমরা বিক্রি করে দেই। সেই সময় ওই ডোবার ধারে একটা কুঁড়ে ঘর করে থাকতো এক অন্ধ বুড়ি আর তার ছেলে। আমার ঠাকুরদাই তাকে ওইখানে থাকার ব্যবস্থা করে দিয়েছিলেন। পরবর্তীকালে আমার বাবা যখন ওই ডোবা জমি সমেত বিক্রি করেন, তখন তারা আপত্তি জানায়নি। ওই ছেলে খুব সুন্দর বাঁশি বাজাতো। তার বাঁশির মূর্ছনায় গোটা গ্রাম মেতে থাকতো। সন্ধে হলেই সে রেওয়াজে বসতো। আর আমরা দূরে সেই নাথ মন্দির থেকে তার বাঁশির আওয়াজ শুনতে পেতাম। বড় অদ্ভুত ছিল তার বাঁশির সুর। কেমন মোহগ্রস্ত হয়ে পড়তাম সকলে। ছেলেটাকে খুব ভালোবাসতাম আমরা। সকালবেলা ছেলে তার অন্ধ মাকে নিয়ে ভিক্ষা করতে বেরোতো। যা পেত তা দিয়েই কোনো রকমের সংসার চলে যেত। আমরাও তাদের যথাসাধ্য চেষ্টা করতাম সাহায্য করার।
আমরা তাকে ডেকে বহুবার পড়াশোনার কথা বলি, কিন্তু সে তার অন্ধ মাকে ছেড়ে যেতে রাজি হয়নি। তখন ওই স্কুলে 8-এর পর আর পড়াশোনা হতো না, উচ্চশিক্ষার জন্য শহরে যেতে হতো। সমু চায়নি তার মাকে ফেলে রেখে শহরে যেতে। সমু ওই অন্ধ বুড়ির ছেলের নাম, যে খুব সুন্দর বাঁশি বাজাতো। আচ্ছা, বুঝলাম। তারপর? তারপর তারপর আর কি, সব ঠিকঠাকই আগের মতো চলছিল। কিন্তু একদিন সকালবেলা ওই ডোবার কাছে গুচ্ছ কয়েক লোকের দেখা মেলে। আমরা গ্রামের লোকেরা কৌতূহলী হয়ে ওই ডোবার ধারে গিয়ে দাঁড়াই। গিয়ে দেখি কয়েকজন লোক মিলে মাটি ফেলে ওই ডোবা বোঝানোর চেষ্টা করছে। আমি জিজ্ঞাসা করি, এই কি হচ্ছে এখানে? তোমরা কে? এই ডোবা বোঝানোর চেষ্টা কেন করছো? দেখো না, ওরা এই ডোবা বুঝিয়ে নাকি এখানে ফ্যাক্টরি করবে। আমরা বাধা দিতে যাওয়ায় বলে আমাদের ঝুপড়িও নাকি ভেঙে দেবে। আমি এই অবস্থায় এই সময় আমার বয়স্ক মাকে নিয়ে কোথায় যাব বলো তো? সমুর কথা শুনে আমরা ওই লোকগুলোর মধ্যে একজন মাতব্বর গোছের লোকের কাছে গিয়ে বললাম, এই তোমরা এখানে কি করছো? এই ডোবাটাকে বোঝানোর চেষ্টা করছো কেন? মালিক হুকুম দিয়েছে এই ডোবাটা বুঝিয়ে এখানে ফ্যাক্টরি হবে, ঝুপড়ি ফেলে দেওয়া হবে। ফ্যাক্টরি? কিসের ফ্যাক্টরি? আমার বাবা তো ডোবা মাছ চাষের জন্য বিক্রি করেছিল। সেসব আমরা জানি না। আপনি আমাদের মালিকের সঙ্গে গিয়ে কথা বলুন। আমাদের সাথে ওই মজুরদের তর্কাতর্কি শুরু হয়ে গেল। হঠাৎ আমাদের এই শোরগোল শুনে দূরে গাছের তলায় দাঁড়িয়ে থাকা এক সুটফুট বড়া ব্যক্তি গটমট করে এগিয়ে এসে জিজ্ঞাসা করলো, কি ব্যাপার, কি সমস্যা? আর ওদের কাজ করতে দিচ্ছেন না কেন আপনারা? চিনতে পারলাম, ইনি সেই ব্যক্তি যাকে আমার বাবা ডোবাসহ জমি বিক্রি করেছিলেন। ও, আপনি? তা আমাকে চিনতে পারছেন না? আমি শম্ভুনাথ চৌধুরী। আমার বাবা রমাকান্ত চৌধুরী। আপনাকেই তো ডোবার জমি বিক্রি করেছিলেন। আচ্ছা, তো আমি কি করতে পারি? কেনার সময় তো আপনি কথা দিয়েছিলেন এই ডোবায় মাছ চাষ করবেন, কখনোই ওই ডোবা বুঝিয়ে অন্য কিছু করবেন না। আর এই কথা দিয়েছিলেন যে ওই ঝুপড়িতে থাকা মানুষগুলোর উত্থান আপনি করবেন না। তাহলে এখন আপনি আপনার কথার খেলাফ করছেন কেন? আমার জমি, আমি যা ইচ্ছে তাই করব। তোমার বাবা আমাকে জমি বিক্রি করে দেওয়ার পর তোমাদের আর কোনো অধিকার নেই এখানে আমি কি করব সেটা বলার। কি বলছেনটা কি আপনি? এই ডোবা থেকে গ্রামের লোকজন জল নেয়, চাষের জমিতে জল কাজে লাগে, কত কাজে লাগে এই ডোবার জল। আর আপনি এই ডোবা বুঝিয়ে এখানে ফ্যাক্টরি বানাবেন? বেশ করব, এখানে ফ্যাক্টরি করব, এখানে ফ্যাক্টরি হবে। কি করবি, কি করবি? হ্যাঁ, যা ইচ্ছা করার তা গিয়ে করে নে, যা। এই যাও, তোমরা তোমাদের কাজ করো। কিসের ফ্যাক্টরি হবে? এখানে টায়ারের ফ্যাক্টরি হবে। কত লোক কাজ পাবে বলো তো? তোমাদেরই তো সুবিধে, তোমাদেরই তো ভালো হবে। টায়ারে? তাহলে তো গোটা গ্রাম বসবাসের একেবারে অযোগ্য হয়ে যাবে। আমরা তা হতে দিতে পারি না। এক্ষুনি যাচ্ছি লোকাল থানায় কমপ্লেন করতে। আপনারা ডোবা বুঝে ফ্যাক্টরি বানাতে পারবেন না, এটা নিয়ম বিরুদ্ধ, আইন বিরুদ্ধ কাজ এগুলো। বাবা, থানা? ও বাবা, খুব ভয় পেয়েছি। আরে আহাম্মকরা, পুলিশ আমার পকেটে রে, আমার পকেটে। পুলিশ আমার পকেটে, এরকম করে নাড়াবো দুটো পুলিশ পড়ে যাবে পকেট থেকে। দেখবি, দেখবি। তুই জানিস আমার জামাইবাবুকে? এই এলাকার এমএলএ। খোঁজ নিয়ে দেখ, যাকে সহজ ভাষায় বলে বিধায়ক। শহরের থানার বড়বাবু আমার আগে পিছে ঘুরে শুনে রাখ, খোকা, এখানে টায়ারের ফ্যাক্টরি হবে তো হবেই। আর এটাই আমার শেষ কথা।
যা ইচ্ছে করার করে নাও, যাকে ইচ্ছে ধরার ধরে নাও, পুলিশের কাছে যদি যেতে চাও তাহলে যাও। আমরা বুঝলাম এখানে ঝামেলা বাড়িয়ে লাভ নেই। বাড়িতে গিয়ে ঠান্ডা মাথায় বাবার সাথে আলোচনা করে এই বিষয়ে পদক্ষেপ নিতে হবে। আমি বাড়ি গিয়ে বাবাকে এই কথা বলতেই বাবা বললেন, এখন আর আমাদের কিছুই করার নেই। ওরা যা পাওয়ারফুল লোক, ওদের বিরুদ্ধে গেলেই আমাদের ক্ষতি হবে। এই গোটা গ্রাম তার ফল ভোগ করবে। কিন্তু তুমি এত সহজে ওদের ছেড়ে দেবে? আর সমুদের কি হবে বাবা? ওরা কোথায় যাবে? ঠিক সেই সময় দেখলাম সমু দৌড়াতে দৌড়াতে আমাদের বাড়িতে এলো। এসে বাবার সামনে হাত জোড় করে বলল, কর্তামশাই, আমাদেরকে বাঁচান। ওরা আমাদের বাড়ি থেকে সমস্ত জিনিসপত্র ছুঁড়ে ফেলে দিচ্ছে। আমার মা তাদের আটকাতে গেলে আমার মাকে ধাক্কা মেরে ফেলে দিয়েছে। আমরা বললাম আমাদের অন্তত 1 সপ্তাহ সময় দিন। ওরা বলল এত সময় দেওয়া সম্ভব নয়, এক্ষুনি আমাদের বেরিয়ে যেতে হবে। এখন আমরা কোথায় যাই, কি করতাম মোড়ল মশাই? বাবা শোনো, শান্ত হয়ে আমার কথাটা। ওদের সাথে লড়াইয়ে আমরা পেরে উঠব না। ওরা খুব শক্তিশালী লোক। এখন আমাদের হাতে কিচ্ছুটি নেই। তোমাদের জন্য অন্য কোথাও থাকার ব্যবস্থা হয়ে যাবে, চিন্তা করো না। কিন্তু তা বলে এত সহজে ছেড়ে দেব? ওরা আমার মাকে ধাক্কা মেরে ফেলে দিয়েছে। আমরা গরিব বলে কি আমাদের কোনো মান সম্মান নেই? আমি একাই যাচ্ছি ওদের বিরুদ্ধে লড়াই করতে। এই সমু দাঁড়া, যাস না। সমু, বিপদ হতে পারে, একলা যাস না। কিন্তু সে পিছনে একটিবারের জন্য ফিরে তাকালো না। কে জানতো ওটাই ছিল আমার আর সমুখের শেষ দেখা। শেষ দেখা মানে কি হলো সমুর? তারপরে যে কি হলো তা আমি সচক্ষে দেখিনি, বাকিটা লোকে মুখে শোনা যায় সমু লাঠি হাতে ওই মজদুরগুলোকে তাড়া করছিল, তাদের মারতে মারতে এলাকা ছাড়া করেছিল। কিন্তু পরের দিন সকালে গিয়ে আমি ওখানে সমুকে দেখতে পাইনি। ওখানকার লোকেদের মুখেই শুনছিলাম যে সমু তার মাকে নিয়ে শহরে চলে গেছে। কিছুদিন পর ঘটতে থাকে একের পর এক ঘটনা, যার কোনো বাস্তব প্রমাণ এই পৃথিবীতে নেই। যত লেবার ওখানে কাজ করেছিল সবাই কোনো না কোনো ভাবে অসুস্থ হয়ে বাড়ি ফেরত চলে যায়। কেউ আর সেখানে কাজ করতে চায়নি শেষ পর্যন্ত। আর তখন সেই ডোবার মালিক হঠাৎই গাড়ি অ্যাক্সিডেন্টে মারা যায়। আমাদের গোটা গায়ের লোক ধরেই নেয় নিজে সমু এবং তার মায়ের অভিশাপে ওদের আজ এই অবস্থা। ওই ডোবা আর কেউ ভোগ করতে পারেনি, কারণ তারপরেই ওই ডোবাতে যত মাছ ছিল সব মরে ভেসে উঠেছে। পচা দুর্গন্ধ বের হতে থাকে ওই ডোবা থেকে। তারপর বার দুয়েক ওই ডোবায় ফ্যাক্টরি তৈরি করার জন্য কথা হয়েছিল বটে, কিন্তু কেউ সেই কাজ সম্পন্ন করতে পারেনি। তারপর থেকেই ওই ডোবাটা পরিত্যক্ত হয়ে যায়, কেউ ওই ডোবার কাছে যেতে সাহস পায় না। তো এই হচ্ছে ওই ডোবার কাহিনী। শম্ভু কাকার মুখে পুরো গল্প শোনার পর সবুজ একেবারে থ হয়ে রইল। সবুজকে চুপ করে থাকতে দেখে শম্ভু কাকা আবার বলল, দেখ, আমি জানি না তোর সাথে কি হয়েছে, তবে আমার কথা যদি শুনিস আমি বলবো ওই দক্ষিণ দিকের জানলাটা আর খুলিস না। কিছু একটা অশুভ জড়িয়ে আছে এর সাথে। রাতে কোনো কিছু খাবার ইচ্ছে হলো না সবুজের, তাই চুপচাপ বিছানায় গিয়ে শুয়ে পড়ল। বাবা মা অনেক জোর করলো কিছু মুখে দেওয়ার জন্য, কিন্তু সবুজের কিছুই খেতে ইচ্ছা করছিল না। এপাশ ওপাশ করে করে কখন যে সবুজ ঘুমিয়ে পড়েছে খেয়াল নেই। হঠাৎই অস্বস্তিতে তার ঘুম ভেঙে গেল। সে দরদর করে ঘামছে। আবার লোডশেডিং, উফ,
পারা যায় না, কিন্তু একটা ঠান্ডা হাওয়া আসছে কোত্থেকে। ঘরের দক্ষিণ দিকে তাকাতে তার বুকটা ছ্যাদ করে উঠল। জানলাটা একেবারে খোলা।